আলোচনা তো করলাম সারা বিশ্বের টেক্সটাইল ম্যানমেড ফাইবার ইন্ডাস্ট্রি নিয়ে। আমাদের বাংলাদেশের যে ম্যানমেড ফাইবার ইন্ডাস্ট্রি সেটা নিয়ে আলোচনা আমরা আসলে করি নাই। তো এই টপিক আসছে, আমরা এখন আলোচনা করব। তার আগে সামান্য একটু কথা আমি বলে নিই যে তোমরা আজকে হয়তো সংবাদপত্র দেখেছো, বেশ কিছুদিন আগে এই WTOর যে রিপোর্ট বের হয়েছে আর কি 2021 সালের রিপোর্ট। এটা কিন্তু মনে রাখবা 2021 সালের রিপোর্ট মানে হলো 2020 সালের ডেটা নিয়ে আর কি। হ্যাঁ, WTO তোমরা জানো যে ক্যালেন্ডার ইয়ার অনুসারে হিসাব করে ওরা। হ্যাঁ, ক্যালেন্ডার ইয়ার তো বোঝো, জানুয়ারি তো ডিসেম্বর। সো সেই ডেটা অনুসারে 2020 সালের যে হিসাব, গার্মেন্টস বা অ্যাপারেল এক্সপোর্টের ক্ষেত্রে বাংলাদেশ এতদিন যাবত 2019 সাল পর্যন্ত বাংলাদেশ কিন্তু দ্বিতীয় স্থানে ছিল। 2020 সালের ডেটাতে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশ তৃতীয় স্থানে চলে গিয়েছে। এখন ভিয়েতনাম চলে আসছে দ্বিতীয় স্থানে। এবং বাংলাদেশের যে গার্মেন্টস এক্সপোর্টারদের যে সংগঠন, সেই সংগঠনের যিনি প্রধান BJME এর প্রেসিডেন্ট, উনি আলাপ করতে গিয়ে বলেছেন যে ভিয়েতনাম বাংলাদেশের উপরে চলে গিয়েছে, আপনারা দুশ্চিন্তা করবেন না, আমরা আশা করি ভবিষ্যতে আমরা আবার দ্বিতীয় স্থানে চলে যেতে পারবো। তো উনি তিনটা কারণ বলেছেন কি কারণে ভিয়েতনাম চলে গেল বাংলাদেশকে ছাড়িয়ে। তার মধ্যে একটা কারণ হলো, তিনটা কারণ বলেছেন, তোমরা পেপারে পড়ে নিও যারা পড়া নাই আর কি। একটা কারণ হলো যে ভিয়েতনামে সরকার এবং সেই দেশের জনগণ কোভিড-19 পরিস্থিতি মোকাবেলা অত্যন্ত সফলভাবে করেছে। এবং তোমরা শুনলে আশ্চর্য হয়ে যাবা যে তাদের মৃত্যুর পরিমাণ, মৃত্যুর সংখ্যা আর কি, এবং তাদের যে আক্রান্ত সংখ্যা অনেক অনেক কম বাংলাদেশের চেয়ে। খেয়াল করো, অনেক অনেক কম। এবং তারা কিন্তু দে আর ভেরি ক্লোজ টু চায়না। তোমরা জানো যে ভিয়েতনাম কিন্তু চায়নার সাথে বর্ডার আছে, সীমান্ত আছে, চায়নার প্রতিবেশী দেশ। কিন্তু তাদের মৃত্যু অনেক অনেক কম। যদিও এটা ঠিক যে চায়নার প্রতিদ্বন্দ্বী দেশ আর কি, চায়নার সাথে তাদের সম্পর্ক আসলে রাজনৈতিকভাবে অতটা ভালো না। তো এইটা হলো একটা কারণ। তার মানে কোভিড-19 তাদের দেশের মানুষের মৃত্যুও ঘটাতে পারে নাই তেমন, আক্রান্তও করতে পারে নাই তেমন, খুবই কম। সরকার এবং জনগণ সঠিক পদক্ষেপ নিয়েছে। আচ্ছা, এটা হলো 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো সেখানে সরকার যেই থাকুক না কেন, জনগণ সরকার যেটা বলে সেটা শোনে। সরকার যদি বলে ঘুমায় থাকো, ঘুমায়। মানে আমি বলছি কি যে মানে একেবারে মাইনর ডিটেলস বলছি না আর কি, সাধারণভাবে সরকার যেটাই বলবে তারা সেটা করবে। এবং সরকারও জনগণের কথা ভেবে সঠিক সিদ্ধান্ত নেয়। দুইটাই কিন্তু পরিপূরক, শুধুমাত্র এক পক্ষকে দোষ দিলে হবে। দ্বিতীয় যে কারণ সেটা হলো যে ভিয়েতনাম ম্যানমেড ফাইবারে তাদের প্রোডাকশনও আছে এবং তারা ম্যানমেড ফাইবারের আইটেমে খুব ভালো। খেয়াল করো আমার কথাটা, কিন্তু 3টা পয়েন্ট মনে রাখবা, এটা আমাদের সবারই কাজে লাগবে। যদিও এই সরাসরি আমরা টেক্সটাইল ইন্ডাস্ট্রি নিয়ে আলাপ করছি না, আমাদের সাবজেক্ট হলো ম্যানমেড ফাইবার, কিন্তু আমরা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আলোচনা করছি, তো এটা আমাদের জন্য দরকার। যে ভিয়েতনাম শুরু বলতে কি ধরো এখন থেকে প্রায় 15-20 বছর আগের কথা বলছি। এবং আমি জানি কেন, আমি এগুলো জানার কারণ হলো যে আমি যখন জাপানে পড়াশোনা করি তখনই দেখতাম। খেয়াল করো, আমি কিন্তু বাংলাদেশে আসছি 2003 সালে। তার আগে আমার যে জাপানিজ ফ্রেন্ড, ওরা হলো জাপানের একটা মানে কেমিক্যাল ম্যানুফ্যাকচারার, ডাইস্টাফ কেমিক্যাল, টেক্সটাইল কেমিক্যাল ওরা তৈরি করে। হ্যাঁ, আমার ইউনিভার্সিটি থেকে ধরো ওয়াকিং ডিস্টেন্সে ওদের হেড অফিস, বিশাল। তো ওইখানে আমার একজন ভালো বন্ধু ছিলেন আর কি, এখনো বন্ধু আছেন। উনি কিন্তু 18 বছর যাবৎ ভিয়েতনামে ওই কোম্পানির যে ফ্যাক্টরির ইনচার্জ ছিলেন, এখন আবার জাপানে ফেরত গেছেন উনি। তো উনার সাথে আমার বন্ধুত্বের সুবাদে উনি আমাকে বলতো যে দেখো আমরা ভিয়েতনাম নিয়ে কিন্তু চিন্তা করছি। বাংলাদেশে ওদের কাজকর্ম ছিল, আমি হেল্প করেছি অনেক, কিন্তু ওনাদের টার্গেট ছিল ভিয়েতনাম। তাহলে দেখো এখন থেকে প্রায় 17-18 বছর আগে কিন্তু ওনাদের চিন্তা কি ভিয়েতনাম। এত ফরওয়ার্ড থিঙ্কিং, অনেক আগে থেকে তারা বুঝতে পারে। তো এই ভিয়েতনামও সেই রকম আর কি, ওরা ম্যানমেড ফাইবার ইন্ডাস্ট্রিতে গুরুত্ব দিয়েছে।
তো ম্যানমেড ফাইবার ইন্ডাস্ট্রি গুরুত্ব দিয়েছে, এবং যাই হোক আরো অনেক কথা আছে। তো সেখানে ম্যানমেড ফাইবারের যে আইটেমগুলো সেগুলো অনেক দামি। মনে করো একটা গার্মেন্ট যদি ম্যানমেড ফাইবারের হয়, এটার দাম যদি হয় মনে করো, খেয়াল করো, $30। একটা আইটেমের দাম কত? $30। ঠিক এটা যদি কটনের হয় তাহলে এটার দাম হবে হয়তো $5, $6। একটা আইটেমের কথা বলছি, মনে করো যে কোনো আইটেম। তো মানে আমি তুলনা করছি আর কাছাকাছি। ম্যানমেড ফাইবার আইটেমটা একটু সফিস্টিকেটেড আইটেম, এগুলোর দাম বেশি, এগুলোর স্টাইল ডিজাইন তো ভিন্ন ধরনের। আর কটনের গুলো হইলো খুব অর্ডিনারি আইটেম, হ্যাঁ, এগুলোর দাম কম। আমরা জোর দিয়েছি কটনের উপর, আমাদের ইন্ডাস্ট্রিটা গড়ে উঠছে কটনের উপর ভিত্তি করে। আমরা ওই যে $3 পেলে খুশি, তার মধ্যে লাভ থাকে হলো 50 সেন্ট, কথার কথা বলছি আর কি। আর ভিয়েতনাম করে হইলো, মনে করো আমরা করি $3, ওরা করে $20 আইটেম, সেখানে দেখা যাবে যে $5 তাদের লাভ থাকে, একটা আইটেম করে $5, আর আমরা মাত্র 50 সেন্ট। এইসব কারণে, এটা দ্বিতীয় কারণ, ম্যানমেড ফাইবারে আমরা যেতে পারি না, আমাদের ব্যর্থতা এটা। 3 নাম্বার কারণ যেটা, সেটা উনি বলেছেন যে জিও পলিটিক্স। জিও পলিটিক্স তো তোমরা কম বেশি বোঝো, যে ভিয়েতনাম এক সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক অনেক খারাপ ছিল, 1970 দশকের কথা যদি চিন্তা করি আর কি। কিন্তু আমেরিকানরা তারপরে চলে যাওয়ার পর, যেমন এখন আমেরিকানরা আফগানিস্তান থেকে চলে গেল, তাই না? আমেরিকানরা চলে যাওয়ার পর এগুলো নিয়ে অনেক আলোচনা পর, ইতিহাস এগুলো তোমরা জানো। তারপর আমেরিকানদের সাথে আবার ভিয়েতনামের সম্পর্ক অনেক ভালো হয়েছে। তার কারণটা কি জানো? তার কারণ হলো জিও পলিটিক্স। কারণ চায়না আমেরিকার এখন বড় প্রতিদ্বন্দ্বী বা এনিমি যেটাই বলো। তাহলে চায়নাকে যদি তোমার বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয়, অর্থনৈতিক যুদ্ধ হোক সামরিক যুদ্ধ হোক, তাহলে চায়নার আশেপাশে যারা আছে তাদের সাথে বন্ধুত্ব করতে হবে আমেরিকা। তাহলে অতীতে আমরা 1980-র দশকে আমরা জানি, আমাদের অনেকেই জানি আমরা, যে ভিয়েতনামের সাথে চায়নার কিন্তু সীমান্ত যুদ্ধ হয়েছিল। যেমন বাংলাদেশের সাথে মাঝে মাঝে ভারতের সীমান্ত যুদ্ধ হয়, এরকম সীমান্ত যুদ্ধ হয়েছিল। ওই সীমান্ত যুদ্ধে চাইনিজ আর্মি কিন্তু অনেক বেশি সংখ্যা, এত বেশি আর্মি, এত মানে সংখ্যা বেশি থাকা সত্ত্বেও চাইনিজরা কিন্তু ভিয়েতনামীদের হাতে পরাজিত হয়েছিল। সো আমেরিকানরা সেই ভিয়েতনামের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে তারপর থেকে। 80-র দশকের পরে, ধরো 90 দশক, তারপরে বর্তমানে এক পর্যন্ত আমেরিকার সাথে সম্পর্ক তাদের ভালো। তাহলে পলিটিক্যালি আমেরিকা তাদের কোম্পানিগুলোকে প্যাট্রোনাইজ করেছে, তোমরা ভিয়েতনাম থেকে বেশি ইম্পোর্ট করো, ট্যাক্স উইথ সুবিধা দিয়েছে, ওই যে তোমরা জিএসপি নামে যেটা শুনেছো, তাই না? সেই জন্য ভিয়েতনামের এক্সপোর্ট আমেরিকাতে অনেক বেড়ে গেছে। তারা টার্গেট কি? যে চায়নার শত্রু আমার বন্ধু। সো এখানে জিও পলিটিক্স কাজ করেছে। এই 3টা পয়েন্ট বলেছে আমাদের বিজিএম এর প্রেসিডেন্ট, এবং উনি সঠিকভাবেই বলেছে। আমাকে যদি বলতে বলতো আমিও 3টা পয়েন্টের কথাই বলতাম। তাহলে দেখো, কিন্তু উনি যেটা বলেছে যে আমি আশা করছি আবার দ্বিতীয় প্লেসে যেতে পারবো, আমার একটু সন্দেহ আছে এটা নিয়ে। কারণ এই তিনটা ইস্যুর মধ্যে, হ্যাঁ, এই যে 3টা ইস্যুর কথা বললো, কোনোটাতে আমরা আসলে আবার সফল হতে পারবো খুব দ্রুত গতিতে, এটা আমার মনে হয় না। আর যদি পারি সে তো নিশ্চয়ই আমরা খুশি হব, কিন্তু বাস্তবতা তো একটু কঠিন, সেই জন্য বলছি আর কি। সো আমাদের ভিয়েতনামের পিছনেই থাকতে হবে আমার ধারণা। কারণ ভিয়েতনাম সম্পর্কে আমি জানি এখন থেকে, মনে করো অনেক আগে থেকে, সেই ধরো 18-20 বছর আগে থেকে, হ্যাঁ, বা তারও বেশি আগে থেকে, যে ওরা একটা বড় শক্তি এবং তাদের যে চিন্তা ভাবনা। তবে হ্যাঁ, কথা আছে, কথা তো শেষ হয় নাই, যে আমরাও আবার ফাইট ব্যাক করবো ইনশাআল্লাহ। লেট আস হোপ ফর দ্য বেস্ট। এনিওয়ে, আমরা আবার চলে আসি আমাদের ম্যানমেড ফাইবার ইন্ডাস্ট্রির দিকে। তো বাংলাদেশের ম্যানমেড ফাইবার ইন্ডাস্ট্রি সম্পর্কে যে সমস্ত তথ্যগুলো আমরা পাই, সঠিক তথ্য পাই না, আমাদের অনেক দুর্বলতা আছে। মনে করো একজন স্টুডেন্ট হোক, তোমরা যেমন স্টুডেন্ট, তোমরাও তো সার্চ করো গুগলে, তাই না? আমিও টিচার হিসেবে। কিন্তু সঠিক তথ্য আমি যদি জানতে না পারি, তোমাকে আমি জানাবো কিভাবে? কারণ তথ্য তো নাই। এটা কি সম্ভব আমার ফ্যাক্টরি ঘুরে সব তথ্য সংগ্রহ করা? এটা কারো পক্ষেই সম্ভব না। তো সেই জন্য আমাদের সঠিক তথ্যের ঘাটতি আছে। তারপরেও আমি যতটুকু পেরেছি আর কি, আমি তোমাদের সামনে হাজির করছি। আমাদের বাংলাদেশে
এই ম্যানমেড ফাইবার রিলেটেড কিছু ইনফরমেশন বা কিছু ডেটা তোমাদের আমি হাজির করছি, একটু মনে রাখবা। আমরা এখানে একটা প্রশ্ন আসতে পারে, কি পরিমাণ ফাইবার আমরা আমদানি করি বাংলাদেশে? ফাইবার কিন্তু বলছি, হ্যাঁ, ফাইবার 2 মিলিয়ন মেট্রিক টন, তার মানে 20 লাখ টন ফাইবার আমরা প্রতি বছর আমদানি করি। 2 মিলিয়ন, 20 লাখ টন, তাই না? তার মধ্যে ম্যানমেড ফাইবার কি পরিমাণ? ওটা তো বললাম সব ফাইবার, তাই না? আমরা তো মেইনলি আমদানি করি হলো কটন ফাইবার মূলত। ম্যানমেড ফাইবারের পরিমাণ কত? ম্যানমেড ফাইবারের পরিমাণ হলো 1,85,000 টন। তাহলে আমি যদি পার্সেন্টেজ করতে যাই আর কি, ধরো আমি 1,85,000 টনের জায়গায়, এই হিসাবগুলো কিন্তু আমি খুব নির্ভরশীল হিসাব না আর কি, আমি মানে অ্যাপ্রক্সিমেট তো ধরতে পারি, ধরো 2 লাখ টন যদি হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ, তাই না? তার মানে 90% আমরা আনি কটন, আর মাত্র 10% আমরা আমদানি করি ম্যানমেড ফাইবার। বুঝতে পারছো তো আমাদের দুর্বলতা? আমার মনে হয় হিসাব থেকেই তোমরা পরিষ্কার। তো এই 1,85,000 টনের মধ্যে কোন কোন ফাইবার আমরা আমদানি করি? আমরা পলিস্টার স্টেপল ফাইবার আমদানি করি হইলো প্রায় আর কি 1 লাখ টন। তারপর ভিসকোস স্টেপল ফাইবার আমদানি করি প্রায় 1.25 লাখ টন, মানে 72,500 আর কি। আর খুব সামান্য পরিমাণে আমরা আমদানি করি লায়োসেল স্টেপল ফাইবার। ডেফিনেটলি লায়োসেল স্টেপল ফাইবার যে আমরা আমদানি করি, এটাই আমাদের সাহসের কথা, কারণ লায়োসেল ইজ এ ভেরি কস্টলি ফাইবার। আমাদের বায়াররা যদি অর্ডার দেয় তখন আমরা সেটা আমদানি করি। আচ্ছা, তারপরেও আমাদের দেশে সামান্য কিছু ম্যানমেড ফাইবার হয়, কিছু হয় খুব সামান্য আর কি, সেগুলো যোগ টোগ করে আবার আমরা তো ফাইবার আমদানির হিসাব তোমাদের দিয়েছে, আমি তো ইয়ার্ন আমদানির হিসাব দিতে পারি নাই, আমি তো আবার ফ্যাব্রিক আমদানির হিসাব দিতে পারি নাই, তাই না? তো গড়ে আর কি আমরা ম্যানমেড ফাইবারের এক্সপোর্ট আমাদের হলো 25%, আর বাকি 75% হলো কটন। এটা হলো আমাদের গার্মেন্টস এর এক্সপোর্ট। কিন্তু সারা বিশ্বে কিন্তু এটার অপোজিট, তাই না? তোমরা জানো, বিপরীত আর কি। তো আমরা কেন পিছাবো না? আমাদের তো স্ট্র্যাটেজিতেই সমস্যা আছে। কিন্তু ভালো কথা হলো যে আমাদের অনেক ফ্যাক্টরি আস্তে আস্তে তারা সচেতন হচ্ছে। আমি কিন্তু বলছি কোন ফ্যাক্টরির কথা জানো? গার্মেন্টস ফ্যাক্টরির কথা বলছি, ফ্যাব্রিক যারা তৈরি করে, ইয়ার্ন ইম্পোর্ট, ওদের সচেতনতার কথা বলছি। ওইগুলোর পরিবর্তন হওয়ার কারণে ম্যানমেড ফাইবার ইম্পোর্ট আমাদের আস্তে আস্তে বাড়ছে। হ্যাঁ, এটা তো একটা চেইনের মতো, তাই না? ওরা উইভিং, নেটিং, তারা যখন ম্যানমেড ফাইবারের রিকোয়ারমেন্ট দিবে, গার্মেন্টস আগে দিবে, তারপর ওরা দিবে, তারপরে ইয়ার্ন হবে। তা এদের সচেতন হলেই কিন্তু ফাইবার আমদানিটা বাড়বে। তো বাড়ছে আস্তে আস্তে, এবং এটা আমি জানি যে বাড়ছে, কিন্তু যেভাবে বাড়ার কথা সেই রেটে বাড়ছে না, কিন্তু বাড়ছে। সো আমরা পজিটিভ ট্রেন্ডে আছি, ভালোর দিকে আছি। সময় লাগবে, আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছো। আর প্রশ্ন থাকলে তো আমি বলছি সঙ্গে সঙ্গে প্রশ্ন করবা, দেরি করবা না। এবার আমরা চলে আসি আমাদের দেশের ম্যানমেড ফাইবার প্রোডাকশনের খুঁটিনাটি আমরা জানার চেষ্টা করব। এটা ঠিক যে আমি তো তোমাদেরকে সামারিটাই দিচ্ছি, এত ডিটেলসে তো আমরা যাব না। আমাদের প্রথম ম্যানমেড ফাইবার ইন্ডাস্ট্রির সাথে আমাদের প্রথম পরিচয় হয় এই চট্টগ্রামে, চন্দ্রগোনাতে একটা রেয়ন ফ্যাক্টরি ছিল। সেটা পাকিস্তান, বাংলাদেশ যখন পাকিস্তানের অংশ ছিল তখন এখানে এটা স্থাপন করা হয়। এটা অনেক ইতিহাস আছে, তোমরা সময় থাকলে পড়ে নিও। এখন সেটা অবসলিট হয়ে গিয়েছে। এখন অবসলিট হয় নাই আসলে, এখন থেকে প্রায় ধরো 25 বছর আগে থেকে এটা, 25-26 বছর আগে থেকে এটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। কিছুদিন পার্সিয়ালি চলেছিল, নাই আর কি। চিটাং বাড়ি যাদের আছে তারা কি কেউ আছো এখানে? চট্টগ্রাম বা পার্বত্য চট্টগ্রাম ওই অঞ্চল থেকে আসছো, কেউ আছো এখানে আমাদের ক্লাসে? আছো নাকি?
না স্যার, আমাদের কাছে কেউ নাই স্যার। আচ্ছা আচ্ছা, থাকলে আমরা হয়তো তার কাছ থেকে আরেকটু জানতে পারতাম বর্তমান অবস্থা। যাই হোক, আমি আলোচনা এতটুকুই, তারপরে তোমরা খোঁজ খবর নিয়ে। ওটা এখন নাই, তবে ফ্যাক্টরিটা এখনো ওই অবস্থায় শাটডাউন হয়ে আছে আর কি। যেহেতু সরকারি প্রতিষ্ঠান, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো আর কি, আর বেশি কথা বললাম না। এবার চলে আসি যে আমাদের ঢাকার আশেপাশে দুইটা ফ্যাক্টরি আছে, একটা হলো কাদের সিনথেটিক ফাইবার লিমিটেড, একটা হলো বেক্সিমকো সিনথেটিক লিমিটেড। এরা পলিয়েস্টার ফিলামেন্ট ইয়ার্ন তৈরি করে, এবং সেটা কোন ধরনের ফিলামেন্ট? পিওওয়াই, ডিটিওয়াই। তারা বিদেশ থেকে চিপস কিনে নিয়ে আসে এবং ফিলামেন্ট তৈরি। এবং এই দুইটা কোম্পানির মোট প্রোডাকশন হলো প্রতিদিন 20 টন, 10 টন 10 টন করে প্রতিদিন। এখন বেক্সিমকো সিনথেটিক্স বন্ধ হয়ে গেছে মনে হয়, আমি যতটুকু জানতাম আর কি। 2020 পর্যন্ত তারা ছিল, 2021 সালে তাদের প্রোডাকশন আর হচ্ছে না। তবুও আমি শিওর না যে তারা আবার চালু করতে পেরেছে কিনা, এটা বন্ধ হয়ে যাওয়ার কথা। তাহলে কিন্তু এখানে 20 টনের জায়গায় 10 টন হয়ে যাবে, তাই না? কাদের সিনথেটিক ফাইবার। তো যেহেতু এখন আমি কনফার্ম না, এই জন্য আমি এটা রেখেছি। তবে আমি কনফার্ম হলে বেক্সিমো সিনথেটিক্স থেকে সরাইয়া দিব, আমাদের তখন প্রোডাকশন হবে 10 টন প্রতিদিন। তো আমার ধারণা যে কাদের সিনথেটিক ফাইবার লিমিটেড, এই কোম্পানিটা তাদের প্রোডাকশন একটু বাড়াতে পারবে। বেক্সিমকো বন্ধ হয়ে গেলে আমার মনে তারাও প্রোডাকশন বাড়াবে, আমার ধারণাটা আমি বলছি আর কি। লেট আস ওয়েট। আর চট্টগ্রামে একটা শিল্প কারখানা আছে, মডার্ন ফাইবার ইন্ডাস্ট্রিজ। ওরাও পলিস্টার ফিলামেন্ট তৈরি করে। ওটা একটু একটু এদের এই ফ্যাক্টরিগুলো একটু পুরনো ফ্যাক্টরি। হ্যাঁ, বেক্সিমকো সিনথেটিক তো অনেক পুরনো ফ্যাক্টরি। এটা আসলে প্ল্যান্টটাই কিনা হয়েছে সেকেন্ড হ্যান্ড আর কি, মানে সেকেন্ড হ্যান্ড ফ্যাক্টরি আর কি। অর্থাৎ বিদেশে একটা ফ্যাক্টরি ছিল, সেটা বিক্রি হয়ে গেছে, ওরা বন্ধ হয়ে গেছে, ওইটা কিনে নিয়ে আসছে। সুতরাং ওটা এমনি আউটডেটেড। বেক্সিমো সিনথেটিক্সে আমি অবশ্য আমার ছাত্রদেরকে নিয়ে বেশ কয়েকবার গিয়েছি, ভিজিট করেছি আমার ছাত্রদেরকে দেখানোর জন্য যে মেল্ট স্পিনিং কিভাবে হয়। তখন আমি বর্তমানে যে বুটেক্স, সেখানে যখন আমি টিচিং ছিলাম, ওই সময় আমি ছাত্রদেরকে নিয়ে গিয়েছি। এখন তো আর ওই ফ্যাক্টরি নাই। আর চট্টগ্রামের যে মডার্ন ফাইবার ইন্ডাস্ট্রিজ, এটা অপেক্ষাকৃত আধুনিক ফ্যাক্টরি, অপেক্ষাকৃত আর কি। তারপরও সেটাও পুরনো। তো এইটাতে তোমার ওরা পিওওয়াই তৈরি করে, ডিটিওয়াই তৈরি করে, এফটিওয়াই তৈরি করে। এরাও চিপস কিনে নিয়ে আসে, বিশেষ করে থাইল্যান্ড। চিপসটা হলো টুকরা আর কি, মানে আমি অবশ্য পরে বলবো আরো ডিটেলস। টুকরা, চিপস শব্দের অর্থ হলো টুকরা আর কি। হ্যাঁ, এটা এখন কিরকম ভাবে তোমাকে বলি। এই পলিমারের চিপস দেখতে কেমন জানো? এই যে গম আছে না, গমের যে দানাটা, এরকম সাইজ, কিন্তু একটু গোল, একটু গোল ধরনের শেপ আর কি। আমি পরে এগুলো অবশ্যই তোমাদের দেখাবো বা আলোচনা করবো, আপাতত বলছি আর কি। এরকম ছোট ছোট টুকরা আকারে পলিমার কিনে নিয়ে আসে ওরা, সলিড পলিমার। তো ওইটা থেকে ফাইবার তৈরি করে। মডার্ন ফাইবার ইন্ডাস্ট্রিজ এর প্রোডাকশন ক্যাপাসিটি হলো 40 টন প্রতিদিন। প্রতিদিন 40 টন তারা প্রোডাকশন করে। আর বাংলাদেশে আরো একটা ম্যানমেড ফাইবার ইন্ডাস্ট্রি হওয়ার কথা, অত্যন্ত আধুনিক ইন্ডাস্ট্রি হওয়ার কথা। এই কথা শুনছি গত 4-5 বছর যাবত আর কি। গত 4 থেকে 5 বছর যাবত আমরা শুনছি, কিন্তু ফ্যাক্টরিটা কোনো কেন যেন এখনো আগাচ্ছে না। তোরা কোনো প্রবলেম হয়তো আছে। তাদের ওই ফ্যাক্টরিটা যদি হয়, তাহলে প্রোডাকশন ক্যাপাসিটি হবে 300 টন পার ডে। প্রতিদিন প্রোডাকশন হবে 300 টন। এবং এটা ইন্টারেস্টিং, তারা কিন্তু চিপস বিদেশ থেকে কিনে আনবে না, তারা চিপস তৈরি করবে নিজেরা। তার মানে পলিমারাইজেশন হবে, এখানে পলিমার তৈরি হবে প্রথমে। ওই পলিমার থেকে তারা ফাইবার তৈরি করবে। এবং শুধু ফাইবারই তৈরি করবে না, ওই যে প্লাস্টিকের যে বোতল, পেট বোতল, ওইটা তৈরি করার যে কাঁচামাল, সেটাও তারা তৈরি করবে। ওই কাঁচামালটাও কিন্তু চিপস। তার মানে এই এই ইন্ডাস্ট্রিটা যদি হয়, তাহলে আমাদের দেশের হ্যান্ডমেড ফাইবারের চাহিদার একটা বড় অংশই আমরা পূরণ করতে পারবো। কিন্তু আনফরচুনেটলি গত 4-5 বছর যাবত কি কারণে সেটা আমি জানি না, এটা আসলে আর এখন পর্যন্ত তেমন অগ্রসর হচ্ছে না। তারা মেশিন এখনো কিনেই নাই, এমনকি মেশিন তারা সিলেক্টই করে নাই কোন মেশিন কিনবে। তো যে কারণে আমার মনে হয় কোনো সমস্যা আছে।
তো আমাদের বাংলাদেশে আর একটা ভালো খবর তোমাদের আমি দেই, সেটা হলো যে আমাদের বাংলাদেশে যে পলিস্টার চিপস, চিপস তো বললাম ওই যে পলিমারের টুকরা আর কি, হ্যাঁ, এটার ডিমান্ড কেমন? প্রতিদিন আমাদের ডিমান্ড হলো 500 টন। খেয়াল করো, আমাদের প্রতিদিন লাগে হলো 500 টন চিপস। সেখানে আমাদের দেশে আমরা চিপস তো তৈরি করিই না, যদি করি তাহলে ওই যে 300 টন যেটা, ওটা হলে কিন্তু আমাদের অনেক চাহিদা পূরণ। আমরা কিছুটা ফাইবার তৈরি করি চিপস আমদানি করে, সেটাও দেখলাম মাত্র 50-60 টন প্রতিদিন, এর বেশি না। তাহলে আমাদের বাকি ফাইবার কোত্থেকে আসে? বাকি ফাইবার আমাদের আমদানি করতে হয় বা চিপস আমদানি করতে হয়। এখানে একটা আমি বললাম যে ভালো খবর দিচ্ছি এই জন্য যে বাংলাদেশের মানুষ প্রতি বছরে প্রায় 450 কোটি পেট বোতল ব্যবহার করে। পেট বোতল মানে কি? সফট ড্রিঙ্কস এবং মিনারেল ওয়াটারের যে বোতল, এগুলোর কথা বলছি। এগুলো কিন্তু প্লাস্টিক বোতলগুলো স্যার। হ্যাঁ, ওই যে সফট ড্রিঙ্কস এর যে বোতল এবং এই মিনারেল ওয়াটারের যে বোতল, প্লাস্টিকের যে বোতলগুলো আর কি, এগুলো হলো পেট বোতল। পেট মানে কি? পলিইথিলিন টেরেথ্যালেট, অর্থাৎ পলিস্টার ফাইবার যে পলিমার থেকে তৈরি, ওই পলিমারেরই বোতল। তাহলে এই বোতলগুলো আমাদের বাংলাদেশের মানুষ ব্যবহার করে কত? 450 কোটি বোতল আমরা ব্যবহার করি এক বছরে। তাহলে এই 450 কোটি বোতল আমরা কিন্তু মিনারেল ওয়াটারটা খেয়েই কিন্তু আমরা রাস্তায় ফেলে দিই বা বা গার্বেজ বিনে ফেলে দিই। তাহলে এই বোতলটা কিন্তু পলিমার। তাহলে এই পলিমার থেকে যদি আমরা ফাইবার তৈরি করি তাহলে কিন্তু আমার অনেক খরচ সাশ্রয় হয়। এটাকে বলে রিসাইকেল ফাইবার। অর্থাৎ আমি আবার পলিমারটা তৈরি করলাম না, পলিমারের বোতলটা থেকেই আমি পলিমারটা সংগ্রহ করলাম, ওটা থেকে আমরা পলিস্টার ফাইবার তৈরি করলাম এবং এতে আমাদের সাশ্রয় হয়। এটাকে বলে হইলো কি, সংক্ষেপে দেখো বলে আরপেট, ছোট্ট হাতের আর, দেখছো? আরপেট মানে রিসাইকেল পেট। এটা যদি আমরা করি তাহলে আমার পলিমার তৈরি করতে যে খরচটা আর কি, অনেক পলিমার তৈরি করা কিন্তু কঠিন কাজ। তোমরা যারা পলিমার পড়ে আসছো, তোমরা হয়তোবা অল্প জানো, কিন্তু আসলে যদি আরো বেশি জানো বুঝতে পারবা যে এটা খুব ইজি না, হ্যাঁ, অনেক ডিফিকাল্ট। এটাতে যে ইন্ডাস্ট্রিটা অনেক এক্সপেন্সিভ, হ্যাঁ, এবং অনেক হাইটেক। তো আমাদের পানির সাশ্রয় হয় 90%, তারপরে শক্তির সাশ্রয় হয় হলো 85%, গ্রিন হাউস গ্যাসের সাশ্রয় হয় হলো 65%। এটা কিন্তু একটা অসাধারণ কাজ করছি এখন আর কি, যে রিসাইকেল প্লাস্টিক। আর ওই যে আমি তোমাদের যে চিপসের কথা বললাম যে বিদেশ থেকে আমদানি করে, ওগুলোকে বলে ভার্জিন প্যাট আর কি, ওগুলো হলো নতুন। তাহলে ওটা হলো নতুন, আর এটা হলো রিসাইকেল, মানে একবার ইউজ করা হয়েছে আবার আমরা এটাকে ইউজ করছি। মনে রাখবা এই দুইটা টার্ম, তোমরা যখন গুগলে সার্চ করবা এভাবে দিলে তোমরা পাবা অনেক ইনফরমেশন। আমাদের বাংলাদেশে কিন্তু এরকম প্রায় 25-30টা ইন্ডাস্ট্রি আছে যারা এই টোকাইদেরকে দিয়ে মনে করো প্লাস্টিক বোতলগুলোকে সংগ্রহ করে, তারপরে সেই বোতলগুলোকে বিভিন্ন ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই বোতল থেকে পলিমারের টুকরা তৈরি করে। সেই টুকরাটাতে অবশ্য চিপস বলে না, ওই টুকরাটাকে বলে তোমার ফ্লেক্স আর কি, হ্যাঁ, ওইটা থেকে ফাইবার তৈরি এবং স্টেপল ফাইবার, ফিলামেন্ট আমরা তৈরি করতে পারি, কিন্তু ওখান থেকে স্টেপল ফাইবার তৈরি হয় এবং এই স্টেপল ফাইবার আমরা আবার সুতা তৈরিতে ব্যবহার করতে পারি। এরকম দুইটা ইন্ডাস্ট্রির নাম বলছি, মোমানো পলিয়েস্টার, তারা প্রতিদিন 40 টন স্টেপল ফাইবার তৈরি করে। ডার্ট পলিটেক্স, ওরা প্রায় 30 টন। তাহলে এখানেই তোমরা 70 টন পেয়ে গেলাম দুইটা কোম্পানি থেকে, তাই না? এরকম আরো প্রায় 15-20টা কোম্পানি আছে। সো এটা একটা ভালো খবর যে আমরা পলিস্টার ফাইবার কিন্তু এখান থেকে পাচ্ছি। তো ওই ইন্ডাস্ট্রি যেটা আরপেট তৈরি করে আর কি, তারা কিভাবে তৈরি করে তোমাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য আমি আসলে ছবিগুলা দিয়েছি। আমি জানি যে এই অল্প ইয়েতে তো আর তোমরা শিখতে পারবো না, কিন্তু ধারণাটা পেলা তো, গুগলে সার্চ করবা, অনেক ইনফরমেশন আছে। তো আমরা প্রথমে বোতলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপরে ওই বোতল, যেমন মনে করো যদি স্প্রাইটের হয় তাহলে তো এটা নীল কালারের হবে, তো না, কালার হিসেবে আমরা আলাদা করি, সাদাগুলিকে আলাদা করি। সাদাগুলো কি বলে ক্লিয়ার ফ্লেক্স আর গ্রিন ফ্লেক্স হতে পারে, হ্যাঁ, এবং এগুলো থেকে আমরা ফাইবার তৈরি করি কেমন একটা ধারণা তোমরা পেলে।
স্যার এরকম ইন্ডাস্ট্রির সংখ্যা বাংলাদেশে বাড়তেছে না কেন স্যার? হ্যাঁ সরি, স্যার বলছি এরকম রিসাইকেল ইন্ডাস্ট্রির সংখ্যা বাংলাদেশে বাড়তেছে না কেন স্যার? বাড়তেছে না বলতে কি, এটা তো ডিপেন্ড করে চাহিদা এবং ইয়ের উপর। যারা আছে 20-25টা ইন্ডাস্ট্রি আছে, হচ্ছে আরো আরো হবে, কিন্তু এদের প্রোডাকশন ক্যাপাসিটি তো সীমিত। যেমন দেখলা বড় বড় দুইটার কথা আমি বললাম 40 টন 30 টন, বাকিগুলো হয়তো 10 টন করে আস্তে আস্তে আসছে, আরো বাড়ছে। তুমি তুমি যেটা আশঙ্কা করছো না, বাড়ছে, কিন্তু এই ফাইবারের আমাদের বাংলাদেশে তো ম্যানমেড ফাইবার মানে ব্যবহারটা কম, যে কারণে তুমি হয়তো ভাবতে পারো যে এই যে এতগুলো ফাইবার যে হচ্ছে, এগুলি কি আমাদের টেক্সটাইল মিলগুলো ব্যবহার করছে? না না না, এদের একটা বড় অংশ কিন্তু বিদেশে চলে যাচ্ছে এই ফাইবার গুলো, আমরা কিন্তু ব্যবহার করছি না। মানে আমাদের ইন্ডাস্ট্রির সমস্যা আমি তোমাদের বলেছি আগে যে আমরা কটন নিয়ে চিন্তা করেছি, সেই জন্য আমরা ম্যানমেড ফাইবারটা প্রসেস অতটা করছেন। তবে আস্তে আস্তে বাড়ছে, তো আস্তে আস্তে লোকালিও কিছু ব্যবহার হচ্ছে, বাকিটা এক্সপোর্ট হচ্ছে। আমাদের অনেক কিছুতে আমরা ভুল করি প্রথমে, তারপরে আস্তে আস্তে ঠিক করি, তখন দেখা যায় অনেক সময় চলে যায় আর কি। তো এই হলো সংক্ষেপে আমাদের বাংলাদেশের ম্যানমেড ফাইবার ইন্ডাস্ট্রি সম্পর্কে কিছু তথ্য আমি তোমাদের দিলাম। আমি আশা করি তোমরা আরো একটু পড়াশোনা করবা, মনে হয় আরেকটু জানতে পারবা আর কি। সামারি আমি দিয়ে দিয়েছি। এই হলো আমাদের আজকের এই মডিউলের সমাপ্তি।